This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা, রনিপার হচ্ছে আপনাদের সঙ্গে। প্রথমেই বড় খবরে নজর রাখবো। আরজি কর থেকে শিক্ষা দুর্নীতি বারবার প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় এজেন্সি। পার্থ সন্দীপদের জামিনে একই দিনে জোড়া ধাক্কা সিবিআই এবং ইডির। তিলোত্তমা খুনের 90 দিনেও কেন চার্জশিট দিতে পারল না সিবিআই? মুখে একগুচ্ছ ষড়যন্ত্রের কথা বললেও প্রমাণগুলো কোথায়? সিবিআইয়ের ভূমিকায় হতাশ তিলোত্তমার বাবা মা। রাজ্যকে আন্দোলন, তারপরেও একের পর এক অভিযুক্তের জামিন। সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দেয়নি, তাই ওদের জামিন হয়ে গেছে। আর কি বলবো বলুন? আমার কি বলার আছে? আমি তো সিবিআই নই, তাহলে আমি গিয়ে করে দিতাম কাজটা। আচ্ছা, এটা চূড়ান্ত হতাশ। আমাদের কাছে খুবই দুঃখজনক সংবাদ একটা। আমরা এই খবরটার জন্য অপেক্ষা করছিলাম। আমাদেরও ধারণা ছিল হয়তো হতে পারে, কারণ চার্জশিট দেওয়ার সময় সিবিআই লিখে দিয়েছিল 90 দিনের মধ্যে আমরা এই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসির বিরুদ্ধে আমরা যা করার করবো। তখন তো ঠিক মতো হয়নি, এটা তো প্রমাণই পাওয়া গেল। আমরা আদালতে যাবো, উচ্চতর আদালতে যেতে হবে। আদালতই একমাত্র রাস্তা আছে আমাদের, আর কিছু রাস্তা নেই খোলা। দেখুন, পরপরে দেখা গেল জয়নগরের ঘটনা, ফারাক্কার ঘটনা, দুটো ক্ষেত্রেই ধর্ষণে পুলিশের তদন্তে মাত্র 2 মাসের মধ্যেই বিচার মিলে গেল। এতদিন তদন্তের পরেও কেন মামলা গোটাতে ব্যর্থ হলো সিবিআই? প্রশ্ন উঠছে। বিজেপির নেতাদের কথায় হাতরাস কাণ্ড যারা ধামাচাপা দিয়েছিল তদন্তকারী বাহিনী, সেই বাহিনীকেই ব্যবহার করা হয়েছিল অভয়াকাণ্ডের তদন্তের জন্য। মুখ্যমন্ত্রী যাতে খুশি হন তার মতন করে অভয়াকাণ্ডে সেই বাহিনী চলল যে বাহিনী হাতরাস কাণ্ডে প্রধানমন্ত্রীকে খুশি করেছে। না বোঝার তো কোনো কারণ নেই। আমরা তো অনেক আগে থেকে বলছিলাম, নাটক, খেলা, বোঝাপড়া। যারা বুঝতে পারছেন না তাদের একটু সময় গেলে আবার বুঝতে পারবেন। সেই প্লেস অফ অকারেন্স, অর্থাৎ যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে যে তাণ্ডব নৃত্য করেছে, তারপর ওখানে কোনো তথ্য প্রমাণ পাওয়া আর মুশকিল আছে। গরু ছাগল যেভাবে ঘুরে বেড়ায় চারণভূমিতে, সেইভাবে সাধারণ মানুষও তো হয়তো ঘুরে বেরিয়েছে। প্লেস অফ অকারেন্স যাকে বলে ক্রাইমের, সেখানে সবথেকে বেশি এই ধরনের অপরাধের তথ্য প্রমাণ পাওয়া যায়। তদন্তকারী সংস্থা সেখান থেকেই সংগ্রহ করে। সেই জন্য সেই এলাকাটাকে করিডোর করে রাখতে হয়। তো যদি 5 দিন ধরে এই তাণ্ডব নৃত্য চলে, সেখান থেকে সিবিআই আর কি খুঁজে পাবে? পাবে না কিছু। সিট যেটা মুখ্যমন্ত্রী করেছিল সেটাই দিতে এতদিনে ফাঁসি সাজা। জয়নগরে 61 দিনে পেয়েছে, আরেকটা ফারাক্কায় 2 মাসে পেয়েছে। সুতরাং সিট অনেক এফিসিয়েন্টলি কাজ করবে, যেটা মুখ্যমন্ত্রী করে দিয়েছে। এবার হাইকোর্ট বুঝবে, আমি কি করবো। হাইকোর্ট অর্ডার দিয়েছে, সুপ্রিম কোর্ট সেটাকে বহাল রেখেছে, তারা বুঝবে, আমি কি করবো। দেখুন, গতকাল থেকে যে ঘটনাগুলো ঘটছে এক নজরে একটু জেনে নিই। পার্থ চট্টোপাধ্যায় থেকে সন্দীপ ঘোষ একের পর এক জামিন, আর এরপরেই টিএমসি বিজেপি সেটিং তত্ত্বে শান বাম কংগ্রেসের। সেটিং ছাড়ো, বিচার করো স্লোগান তুলে আজ পথে বাম ছাত্র সংগঠন। কি বলছেন সিপিএম নেত্রী দীপশিতা ধর, শুনুন। এভিডেন্স থাকার পরেও 2 বছর ধরে ইডি সিবিআই ঠিক কোন খিচুড়ি পাকিয়েছেন, যার জন্য এখন মহামান্য কোর্টকে তাকে জামিন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো? তাহলে কি যে কথাটা আমরা বলি প্রতি নির্বাচনের আগে তৃণমূলের 1-2জনকে ওরকম ইডি সিবিআই তার জুজু দেখিয়ে জেলের মধ্যে পোড়া হবে, আবার যেই নির্বাচন শেষ হয়ে যাবে তখনই ওই দিল্লি আর বাংলার যে সেটিং, বিজেপি তৃণমূলের যে বন্ধ ঘরের মিটিং, সেই বন্ধ ঘরের মিটিং হবে এবং আসলে কেউ যারা দোষী তারা কেউ সাজা পাবে না। আসলে আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষের সঙ্গে একটু কথা বলি। প্রদীপ্ত, যে বিষয়গুলো সামনে আসছে যে গতকালে প্রথমে পার্থ চট্টোপাধ্যায়, তারপর একে একে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি তারা জামিন পেয়ে গেলেন, এবং এই জামিনের তত্ত্ব ধরেই সেটিং তত্ত্বের কথা উঠে আসে। টিএমসি এবং বিজেপির মধ্যে যে সেটিং তত্ত্বের অভিযোগ তুলছেন বাম কংগ্রেস, এই প্রেক্ষিতে কি কি তথ্য আসছে? দেখো, খুব স্বাভাবিকভাবেই এই তথ্য আবারও গতকাল সামনে আসতো, কারণ অনেকেই এই গতকালের বিষয়টিকে জামিন দিবস বলে যেমন ভাবে কটাক্ষ করছেন, তার পাশাপাশি এই যে একদিনে পার্থ চট্টোপাধ্যায় থেকে অভিজিৎ মণ্ডল, তারা সকলেই জামিন পেয়ে গেলেন শুধু নয়, অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের ক্ষেত্রে সিবিআই চার্জশিট দিতে পারেনি। ফলে সেই জায়গা থেকে কোথাও এই কথা বলা হচ্ছে যে দিল্লির প্রভুদের নির্দেশেই হয়তো সিবিআই এই কাজ করতে পারেনি। সুকান্ত বাবুরাও প্রকাশ্যে তাদের পক্ষে সম্ভব নয় সিবিআই সমালোচনা করা,
তবুও কিন্তু সুকান্ত মজুমদাররা বলছেন যে আরো তৎপর হতে হবে, কেন্দ্রীয় এজেন্সিকে আরো বেশি ভরসা যোগাতে হবে। শঙ্কর ঘোষরা সে কথা বলছেন, অর্থাৎ কোথাও গিয়ে সিবিআই যে মানুষের ভরসা হারাচ্ছে, এইটা যেমন ভাবে গতকালের পর আরো একবার সামনে এলো, তার সঙ্গে খুব স্বাভাবিকভাবেই বাম কংগ্রেস তারা দীর্ঘদিন ধরেই এই রাজ্যের রাজনীতিতে তারা বারংবার বলেছে যে তৃণমূল বিজেপির মধ্যে একটা গোপন আঘাত রয়েছে এবং তারই ফলে এই ধরনের কেসগুলো শেষ পর্যন্ত সিবিআই নিয়ে এগোতে পারে না। সেটা সারদা থেকে শুরু হয়ে এই আরজিকর কাণ্ডেও একেবারে প্রদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা বর্তমানে যোগাযোগ করেছি কংগ্রেস নেতা সৌম্য আইচরয়ের সঙ্গে। সৌম্যবাবু, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। দেখুন, গতকাল থেকে যে ঘটনাগুলো পরস্পর ঘটে চলেছে, পরপর ঘটে চলেছে, সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন এবং তারপরেই বিকেলের দিকে জানা গেল সন্দীপ ঘোষের জামিন এবং টালা থানার ওসি তার জামিন। মানে পরপর কালকে জামিন দিবস বলে একটা কটাক্ষ করা হচ্ছে, কি বলবেন? 2011 সালের পরে তৃণমূল কংগ্রেস বাংলায় আসার পরে একটা পরিষ্কার হয়ে গেছে যে বিজেপি পরিচালিত সরকার, কেন্দ্রের সরকার এবং তাদের তদন্তকারী সংস্থা নিরপেক্ষ তদন্ত তো ছেড়ে দিন, তদন্তটাকে পুরোপুরি লোক দেখানো একটা ইভেন্টে পরিণত করেছে। ভোট আসলেই তদন্ত করে, মানুষের চাপে কয়েকজন নেতাকে তাকে জেলে নিয়ে যায়, তারপরে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ ঘুরে ঘুরে বেড়ায় আর নোটিশ সার্ভ করে, তারপরে তদন্তের নামে প্রহসনে পরিণত করে। এটা আর কিছুই নয়, বিজেপি এবং তৃণমূলের যে সিম্বায়োটিক রিলেশন, দুজনের পরিপূরক, একজনকে বিপদে পড়লে আরেকজন রক্ষা করে। দেখছেন না পার্লামেন্টে বিজেপি আদানি এই বিষয়ে কিরম ভাবে সাপোর্ট করছে, তৃণমূল কংগ্রেস তারা চুপ করে আছে। তো ফলে রিটার্ন গিফট তো কিছু দিতেই হবে। আপনারা ভাবুন যে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি সম্বন্ধে তথ্য প্রমাণ লোপাটের যুক্তি নিয়ে খাড়া করলো আদালতে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা কোন রকম তথ্য দিতে পারলো না, জামিন দিতে বাধ্য হলো কোর্ট। এটা থেকে পরিষ্কার প্রমাণ হচ্ছে তারা এমন কোনো কাজ করবে না যে রাজ্যের তৃণমূল সরকার ভেসে যায় বা বিব্রত। টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষেরা মুখ খুললে অনেক রাঘব বোয়াল ধরা পড়ে যাবে, অনেক রাঘব বোয়ালের ছবি সামনে চলে আসবে। তাই ধামাচাপা দিতে হবে। তাই সিবিআই, কলকাতা পুলিশ, তৃণমূল, বিজেপি যৌথ ধামাচাপার প্রকল্প নিয়ে চলছে। দুর্ভাগ্য যে বাংলার একটা মেয়ে, তিনি বিচার পাচ্ছেন না। আসল অপরাধীরা ঘুরে বেড়াবে এবার, আসল অপরাধীরা ফাঁকা রাস্তায়। এটাই হচ্ছে তৃণমূল, এটাই হচ্ছে বিজেপি পশ্চিমবাংলার। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম কংগ্রেস নেতা সৌম্য আইচরয়ের সঙ্গে। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। জগন্নাথবাবু, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। আপনি কংগ্রেস নেতা সৌম্য আইচরয়ের বক্তব্য শুনলেন এবং কালকে থেকে যে জামিন দিবসের কথা বলা হচ্ছে, যে কটাক্ষ করা হচ্ছে, পরপর জামিন, পার্থ চট্টোপাধ্যায়ের জামিন, সন্দীপ ঘোষের জামিন এবং অভিজিৎ মণ্ডলেরও জামিন, এবং এই জামিন প্রসঙ্গে আপনি কি বলবেন? জামিন কি বিজেপির রাজ্য সভাপতি দিয়েছে নাকি বিজেপির বিরোধী দলনেতা দিয়েছে? জামিন দিয়েছে আদালত, বিশেষ আদালত জামিন দিয়েছে। এবং আদালতের প্রক্রিয়ায়, বিচার প্রক্রিয়ায় গ্রেপ্তারি এবং জামিন দুটি হচ্ছে অপার সত্য। গ্রেপ্তারির আদেশ, গ্রেপ্তারি পরোয়ানা জারি যেমন আদালত করে, জামিনও তেমনি আদালত দেয় এবং প্রত্যেক বন্দীর জামিন চাওয়ার অধিকার আছে। কিন্তু জামিন পাওয়া মানেই তো যে অপরাধ মুক্ত হয়ে গেল এমন নয়। আপনারা বিষয়গুলিকে এমন ভাবে দেখাচ্ছেন যেন তারা সমস্ত অপরাধ থেকে খারিজ হয়ে গেছে। সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি এই দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করার জন্য যে রিকোয়ার্ড সিবিআই আইনে লেখা আছে, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্টে, যে স্যাংশনটা দিতে হবে স্টেট গভর্নমেন্টকে, সেই স্যাংশন যখন চাওয়া হয়েছে সেটা সঞ্জয় রায়ের ক্ষেত্রে চাওয়া সম্ভব ছিল না, কারণ হি ইজ এ প্রাইভেট পারসন, মানে তার কোনো সরকারের সঙ্গে যোগসূত্র ছিল না। তার ফলে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া গেছে। রাজ্য সরকার এর আগে অতীতে রাজীব কুমারের বিরুদ্ধে স্যাংশন দেয়নি, মির্জাকে স্যাংশন দেয়নি, এসপি হিসেবে ছিলেন নারদা, তাকে স্যাংশন দেয়নি। তার ফলে রাজ্য সরকার পার্থ চট্টোপাধ্যায়কে স্যাংশন দেয়নি। সেই কারণে সুপ্রিম কোর্টকে অবধি বলতে হয়েছে বিচার প্রক্রিয়া শুরু করার আগে, চার্জ গঠনের আগে পর্যন্ত 2 মাস তারা 2 মাস মানে ফেব্রুয়ারি মাসে সে জামিন পাবে, তার আগে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তদন্তকারী সংস্থা যদি চার্জশিট ফ্রেম করার আগে তার যে আইনি প্রক্রিয়া যে অনুসরণ করা, তাই করেছে তারা। কিন্তু জগন্নাথবাবু, এতগুলো দিন কেটে গেল, কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কিন্তু চার্জশিট পেশ করতে পারলো না। এবং এই প্রেক্ষিতে টিএমসি এবং বিজেপির একটা সেটিং তত্ত্ব, সেই সেটিং তত্ত্বে কিন্তু শান দিচ্ছে বাম এবং কংগ্রেস। এ বিষয়ে কি বলবেন? অপরাজিতা বিল আনার পর 15 দিনে মাননীয়া বলেছিলেন যে ধর্ষণ খুনের তদন্ত করে ফাঁসি দিয়ে দেবেন। 8ই আগস্টের ঘটনার পর, আরজিকর কাণ্ডের পর থেকে পশ্চিমবঙ্গে অন্ততপক্ষে 30টি এই ধরনের মেজর সেক্সুয়াল অ্যাসাল্টমেন্ট এবং খুনের ঘটনা ঘটেছে। তো কোথায় বিএনএসে তো 60 দিন আছে, 60 দিনও পেরিয়ে গেছে।
কজনের তদন্ত করে ফাঁসি এবং খুন হয়েছে? আপনারা সেই প্রশ্ন করছেন না কেন? আপনারা কেন প্রশ্ন করছেন না যে মুখ্যমন্ত্রী 15 দিনের মধ্যে খুন ধর্ষণের মামলায় ফাঁসি সাজা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, এতদিন পেরিয়ে যাওয়ার পর একটাও রাজ্যে কেন ফাঁসি সাজা হলো না? এ প্রশ্নের জবাব কে দেবে? সিবিআই, আমরা সিবিআই বা ইডি তাদের তদন্ত, তাদের পেশাদারিত্ব নিয়ে আমাদের মনে যে প্রশ্ন নেই তা না, কিন্তু একই সঙ্গে এটা বলতে হবে যে চূড়ান্তভাবে তথ্য প্রমাণ লোপাট করা এবং রাজ্য সরকারের অসহযোগিতা রয়েছে যাতে আসল তথ্য বেরিয়ে না পড়ে, প্রকৃত দোষীরা যেন শাস্তি না পায়। সন্দীপ ঘোষ সিবিআই কোলের ছেলে না। সন্দীপ ঘোষ কার কোলের ছেলে? পরপর তার বদলি এবং তাকে সঙ্গে সঙ্গে আরো বড় পোস্টে বসানোতেই আপনারাই বারবার তা দেখিয়েছেন। সুতরাং এই যে সেটিং তত্ত্বের যে কথা বলছেন, সেই সেটিং তত্ত্ব কোনো প্রশ্নই নেই। পশ্চিমবঙ্গকে দখল করা, পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা জবনের সরকারকে পতন ঘটিয়ে সনাতনী সরকার প্রতিষ্ঠা করা বিজেপির একটা আনফিনিশড জব। যতদিন পর্যন্ত না আমরা বাংলাকে দখল করতে পারছি ততদিন পর্যন্ত একেবারেই বুঝতে পারছি জগন্নাথ বাবু, আপনার বক্তব্য একেবারেই পরিষ্কার। কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আর পাল্টা এই দুর্নীতি কাণ্ডে গ্রেফতারির পেছনে রাজনীতির অভিযোগ তুলছেন কুণাল ঘোষ। তখন বিজেপি নেতারা প্রকাশ্যে বলতেন যে অমুকের বাড়ি যাবে, তমুকের বাড়ি যাবে, এরপর ওকে ধরে আনা হবে। ফলে এই বিজেপি নেতাদের আগাম ঘোষণা এবং সেই অনুসারে এজেন্সিগুলির পদক্ষেপ থেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই বিষয়গুলি সামনে চলে আসছিল। যাকে জামিন দেয়া হচ্ছে তার ক্ষেত্রে কিছু কন্ডিশন আদালত দেন, কিন্তু আজকে আমরা দেখলাম এজেন্সির উপরও কিছু কন্ডিশন দেওয়া হলো। ফলে এই ক্ষেত্রে এটা কিন্তু বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। অসুস্থ লালকৃষ্ণ আডবাণী ভর্তি রয়েছেন হাসপাতালে। গতকাল রাতে আডবাণীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। দিল্লির বেসরকারি হাসপাতালে ভর্তি প্রাক্তন উপপ্রধানমন্ত্রী। নিউরোলজি বিভাগের চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন আডবাণী। কয়েক মাস আগেও একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।